আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফেরদৌসী পারভিন আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর নবম অধ্যায়ে উদ্ভিদ শারীরতত্ত্ব নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব কী, উদ্ভিদ শারীরতত্ত্ব, খনিজ পুষ্টি কী, পুষ্টি কী, আয়ন এক্সচেঞ্জ, মতবাদ। তো আসো আমরা আজকে, যেহেতু এটা একটা বিরাট অধ্যায়, তো আমরা আজকে পর্ব 1 নিয়ে আলোচনা করব। উদ্ভিদ শারীরতত্ত্ব, প্লান্ট ফিজিওলজি। এখানে আমরা জানি প্লান্ট মানে উদ্ভিদ, ফিজিওলজি এখানে দুটো শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। একটা হচ্ছে ফাইসিস ইকুয়াল টু নেচার, আর লোগোস ইকুয়াল টু জ্ঞান। এই ফিজিওলজি শব্দটি সর্বপ্রথম বিজ্ঞানী স্টিফেন হেলিস প্রবর্তন করেন। এই কারণে একে উদ্ভিদ বিজ্ঞানের জনক, উদ্ভিদ শারীরতত্ত্বের জনক বলা হয়। স্টিফেন হেলিস, জনককে স্টিফেন হেলিস। স্টিফেন হেলিস মনে রাখবে, 1 মার্কের কোশ্চেন, যে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক কে। তো প্লান্ট ফিজিওলজি, উদ্ভিদ শারীরতত্ত্ব কি, আমরা এই সংজ্ঞাটা জানব। যে উদ্ভিদের শারীরতত্ত্ব বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের গঠন, পঠন, তাদের জৈবনিক ক্রিয়া, কার্যকলাপ ইত্যাদি বিষয়ে গবেষণা, আলোচনা, পর্যালোচনা করা হয়, তাকে প্লান্ট ফিজিওলজি বলে। এই প্লান্ট ফিজিওলজিতে অনেকগুলো টার্মস আছে, আমরা ছোটোবেলা থেকে কিছু কিছু অংশ পড়ে আসছি, যেমন সালোক সংশ্লেষণ, শ্বসন, পত্ররন্ধ্র, এগুলো আমরা এখানে এসে বিস্তারিত পড়ব। তো আজকে এখন আমরা জানবো যে খনিজ পুষ্টি। খনিজ পুষ্টি আবার কি? খনিজ পুষ্টি উদ্ভিদের দৈহিক বৃদ্ধি, গঠন ও বিভিন্ন প্রকার ক্ষয়পূরণের জন্য মাটি থেকে যে পুষ্টি উপাদানগুলো উদ্ভিদ গ্রহণ করে সেগুলোকে বলা হচ্ছে খনিজ পুষ্টি। তো আমরা খনিজ পুষ্টির সংজ্ঞা জানলাম। আর এই পুষ্টি উপাদানটা যদি কোনো ক্রমে সামান্য পরিমাণে হেরফের হয় তাহলে বিভিন্ন প্রকার রোগ দেখা দেয়। তো এই পুষ্টি আবার কয় প্রকার? 2 প্রকার। একটা হবে ম্যাক্রো নিউট্রিয়েন্টস, আর একটা হবে মাইক্রো নিউট্রিয়েন্টস। তো আমরা পুষ্টিকে 2 ভাগে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। তো ম্যাক্রো নিউট্রিয়েন্টস আর মাইক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে আবার ভাগ রয়েছে কি? উদ্ভিদের পুষ্টি উপাদান মোট 17টি। এই 17টি পুষ্টি উপাদানের মধ্যে ম্যাক্রোতে আসবে 9টি আর মাইক্রোতে আসবে 8টি। 8 আর 9 17টি। তো কেন এটাকে ম্যাক্রো আর মাইক্রো আমরা নিউট্রিয়েন্টসে ভাগ করলাম? ম্যাক্রো কেন ভাগ করলাম? যেসব পুষ্টি উপাদান উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে বেশি পরিমাণে প্রয়োজন, উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে বেশি পরিমাণে প্রয়োজন হয়, তাকে আমরা বলবো ম্যাক্রো নিউট্রিয়েন্টস। এমসিকিউ কোশ্চেন থাকে এখানে, তোমার এই টার্মটা একটু ভালো করে মনে রাখবে। তো আমরা কিভাবে মনে রাখবো? আসো আমরা ছন্দের মাধ্যমে এটাকে মনে রাখবো, যে ম্যাক্রো নিউট্রিয়েন্টস যে 9টা সেগুলো কি কি। দেখো ছন্দ কি? মজার, চপস, কালকে, নিয়ম। আমি একটা ছন্দ লিখলাম। দেখো আমি ছন্দ থেকে আমরা 9টা ম্যাক্রো নিউট্রিয়েন্টসের নাম বলবো। মজার, Mg ম্যাগনেসিয়াম, সিতে কার্বন, এসতে হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। তো এখানে 1 2 3 4 5 6। কালকে নিয়ম, ক্যালসিয়াম, পটাশিয়াম, আর একটা হচ্ছে নাইট্রোজেন। তো দেখো আমরা 9টা ম্যাক্রো নিউট্রিয়েন্টস পেয়ে গেলাম, 7 8 9। এটা তোমাদের অ্যাডমিশনের জন্যও লাগবে।
যে নিম্নের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তো এই 9টা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো অলরেডি তোমাদের চলে আসবে। তো আমাদের সূত্রটা কি, মজার চপস কালকে নিও। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে এই যে এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এই 3টা মৌলিক উপাদান উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে। তাহলে বায়ু থেকে গ্রহণ করে কোনগুলো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতে হবে যে উদ্ভিদ যে ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো আছে তার মধ্যে বায়ু থেকে গ্রহণ করতেছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। এবার আসো মাইক্রোনিউট্রিয়েন্টস। কেন আমরা এটাকে মাইক্রো বা ক্ষুদ্র পুষ্টি উপাদান বলতেছি? তো যেসব পুষ্টি উপাদান উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে সামান্য পরিমাণে প্রয়োজন হয় সেটাকে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস বলতেছি। তো মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো কী কী, আসো আমরা এখন মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো দেখব। মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো মনে রাখবে, জোড়া শব্দ: মলিবডোনাম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, ফেরাস 1 2 3 4 5, ফেরাস, বোরন, সোডিয়াম 1 2 3 4 5 6 7, আরেকটা থাকলো, একটা হচ্ছে ক্লোরিন। তো আমরা এটাকে আমাদের মনে না রাখলেও যদি এটা থাকে, এটা মনে থাকে, তাহলে অটোমেটিকলি আমরা এটা চিহ্নিত করতে পারবো। যেমন নিম্নের কোনটি, কোশ্চেন যদি থাকে যে নিম্নের কোনটি ম্যাক্রো নিউট্রিয়েন্টস, অপশন যদি থাকে যে পটাশিয়াম, ফেরাস, তারপরে ম্যাঙ্গানিজ, ঘ মলিবডোনাম। তো তোমরা সূত্রটা খুঁজে দেখো যে সূত্রের মধ্যে কি থাকতেছে, কে এটা চলে আসছে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি, পটাশিয়াম। তো আমরা এইভাবেই এটাকে মনে রাখবো। আর ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো অটোমেটিকলি চলে আসতেছে। তারপরেও একটু বলে দেই: মলিবডোনাম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, ফেরাস, বোরন, সোডিয়াম, ক্লোরিন। এবার আসো আর একটু আলোচনা করি যে উদ্ভিদ এই পুষ্টি উপাদানগুলো কিভাবে গ্রহণ করতেছে। উদ্ভিদ এই পুষ্টি উপাদানগুলো যে গ্রহণ করবে সেটা পদ্ধতিটা কীরকম। তো উদ্ভিদ কিভাবে পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে? উদ্ভিদের মূলরুমের নবগঠিত কোষগুলো এই পুষ্টি উপাদানগুলো গ্রহণ করতে সহায়তা করে। মনে করো আমরা জানি সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডকে উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারবে? পারবে না। এটা কি হবে, আয়নিত অবস্থায় সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়নে পরিণত হবে। যখন এগুলো আয়ন অবস্থায় বিরাজিত থাকবে তখন উদ্ভিদ কী করবে, মূলরুমের সাহায্যে এই পুষ্টি উপাদানগুলো গ্রহণ করতে পারবে। তবে এই পুষ্টি উপাদানগুলো গ্রহণ করার আবার পদ্ধতি আছে। কিছু কিছু পুষ্টি উপাদান উদ্ভিদ খুবই দ্রুত গতিতে গ্রহণ করতে পারে, আবার কোনোগুলো পুষ্টি উপাদান আছে খুবই মন্থর গতিতে গ্রহণ করতে পারে। যেমন পটাশিয়াম ও নাইট্রেট আয়ন, এই দুটো পুষ্টি উপাদান উদ্ভিদের দেহে দ্রুত গতিতে প্রবেশ করে। কিন্তু আবার কিছু কিছু আয়ন আছে যেটা উদ্ভিদের দেহে দ্রুত গতিতে প্রবেশ করে না, যেমন সালফেট আয়ন, এটা হচ্ছে মন্থর গতিতে প্রবেশ করে। তো তোমাদের এমসিকিউতে কোশ্চেন থাকে যে দ্রুত গতিতে কোন নিউট্রিয়েন্টসগুলো উদ্ভিদ শোষণ করতে পারে, পটাশিয়াম আর নাইট্রেট আয়ন, আর মন্থর গতিতে হলে সালফেট আয়ন। তো এটা মনে রাখবে। এছাড়াও আমরা এখন এই পুষ্টি উপাদানের আরও কিছু আলোচনা করব যে এই পুষ্টি উপাদানগুলো কিভাবে উদ্ভিদ শোষণ করতেছে। পুষ্টি উপাদানগুলো কিভাবে শোষণ করতেছে, এই শোষণ প্রক্রিয়াটাকে বলতে হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। তাহলে খনিজ লবণ পরিশোষণ কি, আগে এটা জানবো। আমরা একটু আগে জানলাম যে খনিজ পুষ্টি, এবার বলতেছি খনিজ লবণ পরিশোষণ। তো উদ্ভিদ কি করে, মূলরুমের সাহায্যে, মনে করো এটা মূল আর
এগুলো মাটির কণা, মাটির কণার মধ্যে বিভিন্ন প্রকার খনিজ পুষ্টিগুলো এইভাবে আয়নিত অবস্থায় থাকে। যেমন আমরা ধরি পটাশিয়াম, এগুলো বলছি আমরা আয়নিত অবস্থা থেকে, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে ক্লোরিন, তারপরে হচ্ছে সালফেট আয়ন। এগুলো কি করবে, বৃদ্ধি ও বিকাশের জন্য এই যে এখানে মূলরুমের কাছে আস্তে 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 আসবে। আসার পরে এখানে যে প্রবেশ করবে, প্রবেশ করার জন্য দুটো মতবাদ রয়েছে। তো মতবাদে আমরা পরে যাচ্ছি, আর আগে আমরা আলোচনা করি যে খনিজ লবণ পরিশোষণ কি। তাহলে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য উদ্ভিদ যে প্রক্রিয়ায় এই যে পুষ্টি উপাদানগুলো অন্তঃগ্রহণ করে, সেই প্রক্রিয়াটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। এই খনিজ লবণ পরিশোষণের পরে যখন এগুলো মূলের ভেতরে চলে আসে, তখন আস্তে আস্তে আমরা জানি পরিবহন টিস্যু। পরিবহন টিস্যু কি, জাইলেম আর ফ্লোয়েম। আমরা জানি পরিবহন টিস্যু কি, জাইলেম আর ফ্লোয়েম। মনে রাখবে জতে জল, জাইলেমের কাজ কি, জল পরিবহন করা। তো জতে আমরা কি মনে রাখবো, জল, জল পরিবহন করা। আর ফ্লোয়েমতে মনে রাখবে ফুড, ফুড মানে কি, ফুড মানে খাদ্য। এই তৈরিকৃত খাদ্যটা উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করার কাজ হচ্ছে ফ্লোয়েম। আর উদ্ভিদ যে মূলরুমের সাহায্যে যে পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করতেছে বা শোষণ করে নিচ্ছে, সেটা কি করতেছে, এটা উদ্ভিদের পাতায় পৌঁছে দিচ্ছে, উদ্ভিদের পাতায় পৌঁছে দিচ্ছে। আমরা জানি উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি হয়। আমরা কি জানি, উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি হয়। কিভাবে খাদ্য তৈরি হয়, এই যে উদ্ভিদ মূলরুমের সাহায্যে কি করতেছে, পানিটাকে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে পাতার অভ্যন্তরে প্রবেশ করাচ্ছে। কি প্রবেশ করাচ্ছে, পানি। তারপরে বায়ুমণ্ডল থেকে কি গ্রহণ করতেছে, কার্বন ডাই অক্সাইড। আমরা জানি যে উদ্ভিদের পাতায় কি তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয় বা শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। তাহলে আমরা দেখি C6H12O6। আমরা এটাকে সমতার মাধ্যমে যদি দেই, তাহলে এখানে 12 অণু পানি লাগবে, 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগবে। তো এখানে যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হলো, এটা উদ্ভিদের কোথায় থাকতেছে, উদ্ভিদের পাতায় থাকতেছে। আর কিছু অংশ পানি উদ্ভিদের দেহ থেকে পরিশোধন আকারে বের হয়ে যায়, 6 অণু পানি। আর প্রাণী জগতের জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটা গ্যাসীয় উপাদান কি বের করে দিচ্ছে, অক্সিজেন, যেটা প্রাণী জগতের শ্বসনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা দরকার। এর জন্য এটা কোথায় থাকতে, এটাকে বলা হচ্ছে বাই প্রোডাক্ট বা উপজাত পদার্থ। তো আসো দেখো উদ্ভিদ কিভাবে মূলরুমের সাহায্যে পানি শোষণ করতেছে। সে কিন্তু কখনো এই যে আকাশ থেকে যে বৃষ্টির পানি মেঘ হয়ে ঝরতেছে, এই পানিটা কিন্তু পাতা গ্রহণ করে না। পাতা গ্রহণ করতেছে কোন পানিটা, মূলরুম থেকে যেই পানিটা জাইলেম নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে, জাইলেম। তো পানি পরিবহন করা কার কাজ, জাইলেমের কাজ। জাইলেম কোথায় নিয়ে যায়, এই যে এখানে পরিবহন টিস্যুতে। পরিবহন টিস্যু তখন আস্তে আস্তে উদ্ভিদের সম্পূর্ণ অংশে পরিবহন করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এখানে পাতায় গ্লুকোজ জাতীয় খাদ্য প্রস্তুত করে দিয়ে দিল, বাকি অংশটা উপজাত বাই প্রোডাক্ট হিসেবে বের হয়ে যায়। তো এই যে সম্পূর্ণ একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা দুটো মতবাদ রয়েছে। আমরা এখন এই মতবাদ দুটো নিয়ে আলোচনা করব যে কিভাবে এই আয়নগুলো মূলের অভ্যন্তরে প্রবেশ করতেছে। মূলের অভ্যন্তরে আয়ন পরিবহনের জন্য দুটো মতবাদ রয়েছে। দুটি মতবাদ হচ্ছে, 1 নম্বর মতবাদ হচ্ছে আমরা 1 নম্বর মতবাদটা দেখব যে 1 নম্বর মতবাদ হচ্ছে ক্যাটায়ন বিনিময় মতবাদ, ক্যাটায়ন এক্সচেঞ্জ মতবাদ, এক্সচেঞ্জ থিওরি। আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ থিওরি।
ক্যাটায়ন বিনিময় মতবাদ, কার্বন ডাই অক্সাইড বিনিময় মতবাদ। মূলত এই মতবাদগুলো কিসের বিনিময় হচ্ছে? ক্যাটায়নের বিনিময় হচ্ছে। ক্যাটায়ন এক্সচেঞ্জ থিওরিতে আমরা দেখব যে প্রথমেই ক্যাটায়ন এক্সচেঞ্জ মতবাদ ক্ষেত্রে বিজ্ঞানী জেনি অ্যান্ড ওভারস্ট্রিট এই দুইজন বিজ্ঞানী এই ক্যাটায়ন বিনিময় মতবাদটা প্রথম প্রত্যক্ষ করেন এবং তারা 1939 সালে একটি থিওরি দেন। তাদের থিওরিটা হচ্ছে যে মাটিতে যে মাটির নিচে যে খনিজ পুষ্টিগুলো আছে সেগুলো কলয়েডাল দানার মতো অবস্থান করে, কলয়েডাল দানার উপরে অবস্থান করে এবং এই খনিজ পুষ্টিগুলো বা এই আয়নগুলো অনবরত কম্পিত ওভারলোড করে, কম্পন সৃষ্টি হয়, অনবরত এগুলো নড়াচড়া করতে থাকে। এটা মনে করো যে একটা মূলরোম, এগুলো হচ্ছে মাটির কণা। এই মাটির কণায় ক্যাটায়ন অবস্থান করে। এই মাটির কণাগুলোকে বলা হচ্ছে কলয়েডাল বস্তু। এই কলয়েডাল বস্তুর উপরে থাকতেছে ক্যাটায়ন, পটাশিয়াম আয়ন অথবা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তো এই কলয়েডাল কণার বস্তুর উপরে এই আয়নগুলো সর্বদা কম্পিত হতেই থাকে। এই কম্পনের ফলে এই দিকে মূলের গায়ে অবস্থানরত অন্য ক্যাটায়নগুলো কম্পন শুরু হয়। তো এই কম্পনের ফলে এরা কি করে? নিজের অবস্থানগুলো পরিবর্তন করার ফলে মূলের অভ্যন্তরে কি প্রবেশ করবে? মূলের অভ্যন্তরে এই কলয়েডাল বস্তুর উপর উপস্থিত ক্যাটায়ন আর এই যে মূলের গায়ে লাগানো ক্যাটায়নের অবস্থানের পরিবর্তন ঘটবে। তো এখানে যেহেতু একটা সাম্য অবস্থায় এদের অবস্থান সৃষ্টি হওয়ার পরে এই ক্যাটায়নটা কী হলো? এর গায়ে চলে আসলো পটাশিয়াম আয়ন, আর এই ক্যাটায়নটা কী হলো? এর স্থান পরিবর্তন হলে এই দিকে চলে আসবে। তো এই মতবাদে বোঝা যাচ্ছে যে ক্যাটায়ন এক্সচেঞ্জ থিওরির ক্ষেত্রে এরা অনবরত নিজের অবস্থানে থেকে কম্পিত হতে শুরু করবে, কম্পিত হতেই থাকবে এবং কম্পনের ফলে এরা একজনের স্থান আরেকজনের অবস্থানে এসে অবস্থান করবে এবং এর ফলে এই ক্যাটায়ন কী করবে? আস্তে আস্তে মূলের অভ্যন্তরে প্রবেশ করবে। তো আমরা ক্যাটায়ন এক্সচেঞ্জ থিওরি করলাম। এবার কার্বন ডাই এক্সচেঞ্জ থিওরির ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে কার্বন ডাই অক্সাইড আমরা জানি যে উদ্ভিদের যখন শ্বসন ঘটে তখন উদ্ভিদ দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়। তো আমরা উদ্ভিদ দেহ থেকে কার্বন ডাই অক্সাইড আমরা জানি মূল কোথা থেকে? মাটির। উদ্ভিদ মূল কোথা থেকে? মাটির নিচে। এই যে মাটির নিচে অবস্থানরত মূল আর এদিকে তোমার মাটির কণা, এইখান থেকে যখন শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড নির্গত হবে আর কলয়েডাল বস্তুর গায়ে যখন এই ক্যাটায়ন থাকবে, তো কার্বন ডাই অক্সাইড যখন শ্বসন প্রক্রিয়ায় নির্গত হওয়ার পরে আমরা এই মতবাদ করার পরে শেষ করব যে কার্বন ডাই অক্সাইড যখন নির্গত হবে শ্বসন প্রক্রিয়ায়, তখন এটা কী করবে? পানির সাথে বিক্রিয়া করবে। পানির সাথে বিক্রিয়া করার পরে এখান থেকে এটা কিসে পরিণত হবে? কার্বনিক অ্যাসিড। তো কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। এই কার্বনিক অ্যাসিড থেকে আবার ভেঙে যাওয়ার পরে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন আর বাইকার্বনেট আয়ন। এই হাইড্রোজেন আর বাইকার্বনেট আয়ন যখন তৈরি হবে তখন এটা এসে কি হবে? এটার সঙ্গে
যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে স্থান পরিবর্তন করে কি উৎপন্ন করবে? পটাশিয়াম বাই কার্বনেট আয়ন। তো এই পটাশিয়াম বাই কার্বনেট আয়ন কি করবে? বাইকার্বনটাকে পটাশিয়ামটাকে মূলের ভেতরে প্রবেশ করাতে সহায়তা করবে, এটাকে প্রবেশ করাতে সহায়তা করবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ যে কার্বন ডাই এক্সচেঞ্জ থিওরির ক্ষেত্রে আমরা দেখলাম যে শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহ থেকে যে কার্বন ডাই অক্সাইডটা বের হয়েছে সেটা কোথায়? মাটির নিচে। এটা কি করে? মাটির নিচে যে পানি রয়েছে পানির সঙ্গে বিক্রিয়া করে বাইকার্বনেট আয়ন তৈরি করে, কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিডটা পরবর্তীতে ভেঙে গিয়ে প্রোটন আর বাইকার্বনেট আয়ন তৈরি করে। এই প্রোটন আর বাইকার্বনেট আয়নটা তখন এসে কলয়েডাল বস্তুর সাথে লাগানো একটা ক্যাটায়নের সঙ্গে যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে তৈরি করবে পটাশিয়াম বাইকার্বনেট। তো এখানে বাইকার্বনেটটার কাজ হচ্ছে এই ক্যাটায়নটাকে বা পটাশিয়ামটাকে বহন করে নিয়ে গিয়ে মূলের অভ্যন্তরে প্রবেশ করানো। তো আমরা দেখো আজকে আয়ন এক্সচেঞ্জ মতবাদ করলাম। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে উদ্ভিদ সারিতত্ত্ব এই অধ্যায়টা অনেক বিশাল বড় একটা অধ্যায়। এখানে যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে সেদিকে আগাবো। তো এখন আজকে পর্ব একে আজকে বিস্তারিত এতটুকুই আলোচনার শেষ পর্যায়ে আমি আর একটু তোমাদেরকে ফিনিশিং করে দিই যে এখানে উদ্ভিদ সারিতত্ত্ব বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম যে উদ্ভিদ সারিতত্ত্ব কী, তারপরে আমরা খনিজ পুষ্টি কী করলাম, পুষ্টি কী, আয়ন এক্সচেঞ্জ মতবাদ, আর এই যে মানে অত্যাবশ্যকীয় উপাদানগুলো এগুলো নিয়ে আলোচনা করলাম। আর এখানে এমসিকিউ কোশ্চেন থাকতে পারে যে কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ থিওরিতে কার্বন ডাই অক্সাইড আর পানি যখন বিক্রিয়া করে তখন যে অ্যাসিডটা উৎপন্ন হয় সেই অ্যাসিডের নাম কি? কার্বনিক অ্যাসিড। এই যে কার্বনিক অ্যাসিডের সংকেত, আর কার্বনিক অ্যাসিডটা আবার সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে প্রোটন আর কি উৎপন্ন করবে? বাইকার্বনেট আয়ন উৎপন্ন করবে। এই বাইকার্বনেট আয়নটা কি করবে? আবার এই যে পটাশিয়ামকে সঙ্গে নিয়ে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করবে, আর পটাশিয়াম আর বাইকার্বনেট তৈরি করার পর এই যে মূলের ভেতরে প্রবেশ করানোটাই হচ্ছে বাইকার্বনেট আয়নের কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্ব 1 আমি এখানেই শেষ করতেছি। তো তোমরা সবাই ভালো থাকো, পরবর্তীতে আলোচনা করব পর্ব 2 নিয়ে।